মাসুদ রানা সিরিজের গল্প পাতকিনী পর্ব ৩। আমরা যাকে খুঁজে পেয়েছি তিনি হয়তো উচ্চ বংশের রাজকীয় কোনো কর্মকর্তা, বলল সোহানা। হন্ডুরাসের কোপ্পেন থেকে হাঁটা পথে রওনা হন এই হাড়ি নিয়ে। ভেতরে ছিল বইটি। ৪০০ মাইল পথ পাড়ি দিয়ে মেক্সিকোতে এসে ওঠেন টিকানা আগ্নেয়গিরির ১০,০০০ ফুট উপরে। ওখানেই একটা পাহাড়ি ঘরে মারা যান। এই তো মোটামুটিভাবে তাই। কেন ওখানে গিয়েছিলেন এই মুহূর্তে আমরা জানি না। কারণটা আন্দাজ করতে পারেন ডক্টর? জিজ্ঞেস করলো রানা। আমার ধারণা স্প্যানিশ আর্মির কাছ থেকে অত্যন্ত মূল্যবান বইটি সরিয়ে ফেলতে বহু দূরের এক জায়গার উদ্দেশ্যে রওনা হন তিনি এবং পৌঁছেও যান এক সময়। আপনাদের ওই সাইটের ছবি দেখে মনে হয়েছে ওটা ছোট পাথুরে এক পবিত্র মন্দির। ভেতরের দেয়ালে দেয়ালে সিজিনের ছবি। তিনি ভূমিকম্প এবং মৃত্যুর দেবতা। মৃত্যুরত কঙ্কাল অক্ষিকোটর থেকে বেরিয়ে ঝুলছে যার ২ চোখ। এরপর কি হয়ে থাকতে পারে মানুষটা ডক্টর? গল্পের মতো কথাগুলো শুনতে ভালো লাগছে সোহানার। আমি কিন্তু স্রেফ আঁচ করছি, হাসলেন প্রফেসর রশিদ। মানুষটা নিরাপদে ওখানে বাস করছেন। এমন সময় হঠাৎ করে একদিন অগ্নুৎপাত হলো। লাভার স্রোত ঢেকে দিল ওই মন্দির। এমনও হতে পারে ইচ্ছে করে ওই মন্দিরে বই রেখেছিলেন তিনি। হয়তো জানতেন লাভা ঢেকে দেবে সব। বিশ্বাস করতেন দেবতা রক্ষা করবেন ওই বই। নিজের মৃত্যুর পরোয়া করেননি। কাজ ঝাঁকালেন প্রফেসর। পরকাল বিশ্বাস করত মায়ারা গভীরভাবে। মৃত্যুর পর মিলবে পুরস্কার অথবা কঠোর শাস্তি। আরও বিশ্বাস করত তাদের কাজের উপর নির্ভর করবে কিভাবে চলবে গোটা জগৎ। জ্যোতির্বিদ্যা ও অঙ্কবিদ্যা থেকে তাদের ধারণা হয়েছিল তারা নিজেরা ঠিকভাবে না চললে ভারসাম্য হারাবে জগৎ, ত্রুটিপূর্ণ মেশিনের মতো ধ্বংস হবে। এবং 1537 সালের অনেক আগেই শত শত বছর ধরে একের পর এক খারাপ চিহ্ন দেখেছে তারা। তাদের মনে হয়েছে ধ্বংসের পথে চলেছে এই জগৎ। 750 সাল থেকে শুরু করে 900 সাল পর্যন্ত একের পর এক লড়াই চলেছে শহরে শহরে। ভয়ঙ্কর সব রোগে মারা গেছে মানুষ। তারপর 1524 সালে স্প্যানিশরা যেন হরর সিনেমার এলিয়েনের মতো হাজির হলো। তাদের সঙ্গে এমন সব অস্ত্র যেগুলো ওরা কোনোদিন দেখেনি। সাদা লোকগুলোর সঙ্গে লড়াই করে পারা যায় না। মায়ারা নিজের তৈরি করতে পারলো না অমন অস্ত্র। বিধ্বস্ত হতে লাগলো তাদের অবশিষ্ট সভ্যতা। খুন করা হচ্ছে তাদের, কৃতদাস বানানো হচ্ছে। এসবই যেন বহুকাল ধরে বঞ্চিতদের দেয়া অভিশাপ রূপ নিয়েছে বাস্তবে। মায়াদের দিনপঞ্জি একবার নতুনভাবে শুরু হতে সময় নেয় 5125 বছর। আমাদের ওই মন্দিরের মায়ান ভদ্রলোক অতীতের বহু কিছুই জেনেছেন, দেখেছেন চোখের সামনে অনেক কিছু। হয়তো তার ধারণা ছিল এই বইয়ের তথ্য ভবিষ্যতে কাজে আসবে জগৎ রক্ষায়। নতুন করে হয়তো গড়ে তোলা হবে এই দুনিয়া। তিনি শুধু তার দায়িত্ব পালন করে গেছেন। হয়তো এই বই রক্ষা করতে গিয়ে আত্মত্যাগী করেছেন তিনি, বলল সোহানা। একবার বুঝুন কেমন লেগেছিল তার। কল্পনা করুন হঠাৎ আজ মানুষের মতোই দেখতে একদল হিংস্র প্রাণী স্পেসশিপ থেকে নেমে হামলা করেছে, অকাতরে খুন করছে সবাইকে, কৃতদাস বানাচ্ছে যাকে খুশি, ধ্বংস করছে প্রতিটা কম্পিউটার ও বই, পুড়িয়ে দিচ্ছে হাজার হাজার বছরের ইতিহাস ও শিল্পকর্ম। কোনো ছবি থাকছে না, ক্যালকুলাস, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, এমনকি দর্শনও হারিয়ে যাচ্ছে। পুড়িয়ে ফেলা হয়েছে সব ধর্মের বই, বাইবেল, কোরআন, তালমুদ, সব আগুনে পুড়ে শেষ। কবিতা নেই, কোনো গল্প নেই, লিখিত ভাষাও মুছে দেওয়া হয়েছে পৃথিবীর বুক থেকে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিসিন, সব মানুষের ইতিহাস হারিয়ে গেছে সবই। হ্যাঁ, ঠিক তাই করেছিল স্প্যানিশরা, আস্তে করে বলল সোহানা। মায়াদের পৌঁছে দিয়েছিল পাথর যুগে। আসলে এ কারণেই কোডেক্সের বিষয়ে এত আগ্রহী আমি, বলল রানা। জানতে চাই কি রক্ষা করতে চেয়েছিলেন আমাদের বন্ধু, কি আছে এই বইয়ে। কাজ ঝাঁকালেন প্রফেসর রশিদ। এই জন্যই এই বই পড়ার আগ্রহের তাগিদে কয়েক রাত ঘুমোতে পারিনি। দরজায় কয়েকবার টোকার আওয়াজ হলো। কামিন, বলল রানা। ভেতরে ঢুকলো সালমা আলী। দেরি করে ফেললাম মাসুদ ভাই? মোটেও না, বলল রানা। ইনি প্রফেসর আক্তার রশিদ আর ইনি সালমা আলী, সালমা রানা এজেন্সির শাখা প্রধান। উঠে দাঁড়ালেন প্রফেসর। সালমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, সালমা আলী নামটা আমার খুব পরিচিত। আপনি কি সেই আর্কিওলজিস্ট যিনি ইনকা কুইপু ক্যাটালগ করেছিলেন? জি, মৃদু হাসল সালমা। কিন্তু কুইপু প্রজেক্ট অনেক আগের কথা। শুরুটা আপনিই করেছিলেন। বাঙালিদের গর্ব হওয়া উচিত যে এমন রহস্যময় ভাষা ডিসাইফার করেছেন এক বাঙালি তরুণী। হাতের ইশারা করলেন প্রফেসর। সালমা চেয়ারে বসে পড়ার পর বসলেন। ওই ডিসাইফারের কাজ আরও এগিয়েছে আপনার কারণেই। তবে আজও আমরা বের করতে পারিনি ইনকাদের দড়ি বা গিটের রহস্য।
বলল সালমা আলী। নানা রং বা দড়ির দৈর্ঘ্যের বিষয়টিও ঘোলাটে। হয়তো ওই দড়ির ভাষা কখনো আবিষ্কার করবে কেউ। সেদিনের জন্য অপেক্ষা করছি, অন্তর থেকে বললেন আক্তার রশিদ। স্প্যানিশরা হাজার হাজার কুইপু পুড়িয়ে না ফেললে এতদিনে হয়তো কিছু জানা যেত। টেবিলে রাখা কোডেক্সের দিকে চাইল সালমা। তো এটাই সেই বই? হ্যাঁ, বললেন প্রফেসর। আপনারা তৈরি তো? নীরবে সায় দিল রানা, সোহানা ও সালমা আলী। সার্জিক্যাল গ্লাভস পরে নিলেন ডক্টর রশিদ। খুব সাবধানে খুললেন বইটির প্রথম পাতা। দেখা গেল চমৎকার এক ছবি। শাড়ি দিয়ে হাঁটছে মায়ারা, পিঠে বাস্কেট। তাদেরকে পাহারা দিয়ে নিয়ে চলেছে পালকে সুসজ্জিত সৈনিকেরা। পরনে বর্ম, হাতে ঢাল ও কাঠের গদা। অস্ত্রের শেষ অংশে অবসিডিয়ান। জঙ্গল ভেদ করে চলেছে সবাই। এক জায়গায় উঁচু হয়ে গেছে জমি, বোধহয় পর্বত। এরপর মানুষগুলো পৌঁছে গেছে নদী ধৌত এক উপত্যকায়। পৃষ্ঠার ওপরের 3 ভাগ অংশে একের পর এক গ্লিফের কলাম। অবিশ্বাস্য, বললেন প্রফেসর রশিদ। এটা ছোট করে আঁকা একটা মানচিত্র, দিক নির্দেশ দেওয়া হয়েছে। কলামে লিখেছে যাত্রা শুরু কোপ্পান থেকে মোটাগুয়া নদীর উপত্যকায়। জায়গাটা গুয়াতেমালায়। গ্লিফগুলো দেখুন, ইয়াক্সচিজ মায়ান ভাষায় ওটা জেট পাথর। বাস্কেট সহ লোকগুলো কি জেট সংগ্রহে বেরিয়েছে? জানতে চাইল সোহানা। হ্যাঁ, বিনিময়ে অন্য জিনিস দেবে, বললেন রশিদ। ব্যবসায়ী দলেরা জঙ্গল থেকে আহরণ করা দরকারি জিনিস নিয়ে রওনা হয়েছে। পাখির পালক, জাগুয়ারের চামড়া, কোকা ইত্যাদির বদলে নেবে জেট পাথর। আমেরিকার সবচেয়ে মূল্যবান পাথর ডেজাইট, বলল সালমা আলী। এই রত্ন পাওয়া যায় শুধু বার্মা, রাশিয়া ও মোটাগুয়া উপত্যকায়। মানচিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে কোথায় আছে খনি। স্প্যানিশরা হাজির হওয়ার পর ওদিকে যাওয়া বন্ধ করে দেয় মায়ারা। কখনো মুখ খোলেনি কোথায় রয়েছে জেডের খনি। স্প্যানিশরা শুধু চাইতো সোনা ও রূপা, কাজেই জেডের খনির কথা ভুলে গেল সবাই। বহুকালের জন্য হারিয়ে গেল ওই রহস্য। তারপর 1952 সালে মোটাগুয়া উপত্যকার ওপর দিয়ে বয়ে গেল হারিকেন। পাহাড় থেকে নেমে এলো গাড়ির সমান বিশাল আকারের সব জেট খণ্ড। তার মানে মায়ান বইয়ে যা দেখছি তা 1952 সালের আগে ঘোর রহস্য ছিল। ধনুক ভুরু উঁচু করল সোহানা। তাই আসলে, মাথা দোলালেন প্রফেসর। গুরুত্বপূর্ণ এ তথ্য গোপন করেছিল মায়ারা স্প্যানিশদের কাছ থেকে। বইয়ের মাত্র প্রথম পাতা এটা। চট করে রানা ও সালমাকে দেখল সোহানা। একে একে পাতা উল্টাতে শুরু করেছেন আক্তার রশিদ। হতবাক হয়ে ছবিগুলো দেখছে রানা, সোহানা ও সালমা। দেবতা ও সমস্ত সব বীর মিলে সৃষ্টি করেছেন এই জগৎ। এক জায়গায় লেখা হয়েছে কিভাবে লড়াই শুরু হয় টিকাল ও কালাতমুল রাজ্যের ভেতর। টিকালকে সাহায্য করে কোপ্পান। কখনো মাত্র একটি গ্লিফ থেকে বর্ণনা দিলেন রশিদ কি ঘটেছিল সেই সময়ে। 30টি পাতা পেরিয়ে যাওয়ার পর একটা আংশিক ছবি দেখে থামলেন প্রফেসর। বইটি অ্যাকর্ডিয়নের মতো ভাঁজ করা, একসঙ্গে খোলা যায় 2টো করে পাতা। ওগুলো পেতে দেওয়ার পর অন্য 2 পৃষ্ঠা খুললেন তিনি। 4টে পৃষ্ঠা মেলে দেওয়ার পর দেখা গেল পূর্ণ চিত্র। ওখানে মস্ত জঙ্গল, লেক ও পর্বত, নানা দিকে খুদে খুদে মায়া দালান। আধুনিক মানচিত্রের মতো মনে হচ্ছে, বলল রানা। পানি থেকে ঠেলে বেরিয়ে যাওয়া একটা অংশ দেখালো। ইউকাটান পেনিনসুলা বোধহয়। চিত্রে অন্য সব দালানের চেয়ে বড় কিছু দালান। ওগুলো কি হতে পারে? জানতে চাইল সোহানা। গ্লিফ বলছে চিচেন ইৎজা, বললেন ডক্টর রশিদ। এটা টুলুম উপকূল। আগের নাম ছিল জামা। নিচের দিকে আলটুনহা, এদিকটা বেলিজ। গুয়াতেমালার এদিকে টিকাল, ওইদিকে মেক্সিকোর প্যালেনকুয়ে। এসব এলাকা সম্বন্ধে কিছু জানেন? জিজ্ঞেস করলো সোহানা। কোনোটার বিষয়ে পড়েছি বা গেছি ওখানে। বোনামপ্যাক, এক্সলাপ্যাক, কোপ্যান, কিন্তু ওখানে আরও অনেক নাম লেখা। এমন অনেক শহর আছে যেগুলোর নামও শুনিনি। ধারণা করা হয় মানচিত্রে উঠেছে 60 ভাগ মায়া শহর, সেও কয়েকশো। কিন্তু এটা কি? বড় বড় দালান সহ অন্তত 300 শহর দেখছি এখানে। অসংখ্য নাম দেখছি যেগুলোর কথা কখনো শুনিওনি। এছাড়া ছোট শহর রয়েছে অসংখ্য। বর্তমান সাইটগুলোর ইনভেন্টরির সঙ্গে এই চিত্র মেলাতে হবে। চট করে হাত ঘড়ি দেখলেন আক্তার রশিদ। হায় আল্লাহ, 5 ঘন্টা পার করে দিয়েছি। এবার অফিসে ফিরতে হবে। ওখান থেকে দরকারি জিনিস নিয়ে ফিরবো বাড়ি। আপনাদের আপত্তি না থাকলে আগামীকাল আবারও শুরু করব। বুঝতে পারছি হাজার হাজার মায়া দালান হারিয়ে গেছে জঙ্গলের গ্রাসে। একটা তালিকা তৈরি করতে হবে। আগামীকাল কখন আসতে চান? জিজ্ঞেস করলো রানা। দুপুরের পর। সকালে সেমিনার ক্লাস আছে। তাহলে তারপর দেখা হবে, বলল সোহানা।
উঠে পড়ল সবাই। প্রফেসরকে সদর দরজা পর্যন্ত পৌঁছে দিল রানা, সোহানা ও সালমা। ওদের সঙ্গে থাকলো প্রকাণ্ডদেহী জার্মান কুকুর কাল্লু। তবে ডক্টর রশিদের গাড়ির পেছনে কয়েক পা ধেয়ে গিয়ে আবারও ফিরল সোহানার পাশে। পরদিন সকাল 10টা। নিচের অফিসে নেমেছে রানা ও সোহানা। একটা কম্পিউটার দখল করে পড়াশোনা করছে মায়া সভ্যতার ওপর। একটু পর চোখ বুজে কি যেন ভাবতে লাগলো সোহানা। মনিটরের ওপর থেকে মনোযোগ হারিয়েছে রানা। আজ সকালে স্নান সেরে পান্না সবুজ লিলেন সিল্ক পোশাক পরেছে সোহানা। পায়ে দুধ সাদা স্যান্ডেল, মিশে আছে জ্যোৎস্না ত্বকে। মাথার উপর চূড়ো করে বেঁধেছে খোপা। মুখে কোনো মেকআপ নেই, কিন্তু ওকে লাগছে সত্যিকারের অপ্সরীর মতো। পায়ের পাশে মেঝেতে কাল্লু হঠাৎ করে নিচু গর্জন ছাড়ল। গলা থেকে বেরোলো ঘর ঘর আওয়াজ। পরক্ষণে উঠে চলে গেল সদর দরজার কাছে। চট করে একবার ঘুরে চাইল, আশা করছে রানা ও সোহানা ওর পাশে গিয়ে লড়বে। চোখ মেলেছে সোহানা, চেয়ার ছাড়ল। দরজার বরফির মতো কাচের ওপাশে চোখ যেতেই বলল, অতিথি এসেছে। তাই? অবাক হলো রানা। কাজ শুরু করেনি এ অফিস, এত তাড়াতাড়ি এলেন ডক্টর রশিদ? কালো একটা লিমাজিনে করে এসেছে। আর কেউ? উঠে দাঁড়ালো রানা। ওই একই সময়ে বেজে উঠল ডোরবেল। দরজা খুলল সোহানা, মিষ্টি করে বলল, হ্যালো। ওর সামনে সুন্দরী এক শ্বেতাঙ্গিনী তরুণী, পেছনে কালো স্যুট পরনে 3 জন লোক। মেয়েটির 2 চোখ গভীর সাগরের মতোই নীল, কাঁচা সোনার রং চুল, ঠিক সোহানার মতো করেই চূড়ো করে বেঁধেছে খোপা। পরনে অত্যন্ত দামি নীল স্যুট। এক পা সামনে বেড়ে বলল, আমি এলেনা হিউবার্ট, আর আপনি নিশ্চয়ই সোহানা চৌধুরী। উচ্চারণ ব্রিটিশ, উচ্চ বংশের। ঠিকই ধরেছেন, বলল সোহানা। আপনার জন্য কি করতে পারি মিস হিউবার্ট? আমাকে এলেনা বলে ডাকতে পারেন, বলল তরুণী। আর এরা আমার অ্যাটর্নি, জাস্টিন বোয়েন, রিকার্ডো কস্টা ও রন বিংহ্যাম। আসতে পারি ভেতরে? পথ ছেড়ে দিল সোহানা। উকিলদের সঙ্গে হ্যান্ডশেক করলো, কিন্তু এলেনা হিউবার্ট আগেই ওকে পাশ কাটিয়ে ঢুকে পড়েছে ভেতরে। বুঝলো সোহানা মেয়েটা অত্যন্ত অভদ্র ও দাম্ভিক। আপনি কি মিস্টার রানা? ঘরের মাঝে থামলো এলেনা, হাত বাড়িয়ে দিল রানার দিকে। 2 পা এগিয়ে হ্যান্ডশেক করলো রানা, হাতটা ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ আমি। জানতে পারি কি জন্য এসেছেন? খুবই খুশি হলাম আপনার সঙ্গে দেখা হওয়ায়, মৃদু হাসলো এলেনা। আশা করি এভাবে হুট করে এলাম বলে বিরক্ত হবেন না। আসলে উপায় ছিল না, কাজটা অত্যন্ত জরুরি। আমি থাকি গুয়াতেমালা সিটিতে, গতকাল ছিলাম লস অ্যাঞ্জেলেসে, তখনই শুনলাম খবরটা। অনেক রাত, তাই আর যোগাযোগ করিনি। বুঝতেই পারছেন ব্যবসার জন্য রাত বেশি উপযুক্ত সময় নয়। এই শাখা এখনো কাজ শুরু করেনি, বলল রানা। তা জানি, এসেছি অন্য কাজে। আমি শখের আর্কিওলজিস্ট, সংগ্রহ করি মধ্য আমেরিকার আর্টিফ্যাক্ট। আবার ভাববেন না আমি দায়িত্ব জ্ঞানহীন, আইনের বাইরে এক পাও ফেলি না। আসলে কি খবর শুনেছেন আপনি? জানতে চাইল সোহানা। আপনারা নাকি মেক্সিকোর ভলকান টাকানা থেকে অতি মূল্যবান একটা পট এনেছেন। এক মুহূর্ত পর যোগ করলো এলেনা হিউবার্ট, ওটা এসেছে কোপ্যান থেকে, ভেতরে রয়েছে মায়াদের কোডেক্স। তাই শুনেছেন? বিস্ময় গোপন করলো রানা। কোথা থেকে শুনলেন? মিষ্টি সুরে হাসলো যুবতী। যাদের কাছ থেকে শুনেছি তাদের কথা যদি বলি, ওরা আর কোনো তথ্য দেবে না, রীতিমতো ঘৃণা করবে আমাকে, তাই নয় কি? আর তাদের সোর্সও তাদেরকে ঘৃণা করবে, হাসলো রানা। তাই আসলে, কাজ ঝাঁকালো এলেনা। বুঝতেই তো পারছেন, ভাঙা চলে না এই নিয়ম। সোহানা টের পেল ঘরে তৈরি হয়েছে বাজে অস্বস্তিকর পরিবেশ। আর মেয়েটার কোনটি কি যেন দাঁড়িয়ে গেছে কাল্লুর ঘাড়ের রোম। আস্তে করে ওর মাথা চাপড়ে দিল সোহানা। বলল, আসুন বসে কথা বলা যাক। হাতের ইশারা করলো। একটু দূরে ক্লায়েন্টদের জন্য রাখা চামড়ার আরামদায়ক কাউচ। চট করে হাত ঘড়ি দেখলো এলেনা হিউবার্ট, তারপর পিছু নিল সোহানার। সবাই সোফায় বসবার পর তাদের মুখোমুখি কাউচে বসলো রানা ও সোহানা। জানালা দিয়ে গেটের ওপাশে দেখা যাচ্ছে সুনীল প্রশান্ত মহাসাগর। কোনো ড্রিঙ্ক? জানতে চাইল সোহানা। সবার জন্য চা দিলে খুশি হব, বলল এলেনা। 3 উকিলকে তেমন খুশি মনে হলো না, নিজের সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দিয়েছে মেয়েটা। রানা বুঝলো এলেনা হিউবার্ট চাইছে ঘর থেকে চলে যাক সোহানা, তারপর নিজের প্রস্তাব দেবে সে। তবে মাত্র 1 মিনিটের জন্য ঘর ছাড়লো সোহানা, তারপর ফিরে এসে বলল, চায়ের ব্যবস্থা করছেন সালমা, এসে যাবে এক্ষুনি। ওর পিছু নিয়ে আবারও ঘরে ঢুকেছে কাল্লু। সোহানা বসবার পর ওর পাশেই মেঝেতে বসলো। মনে হলো সত্যিকারের স্ফিংস, খাড়া 2 কান, হলদে কালো চোখ, নিষ্পলক। সোহানা পিঠে হাত বুলিয়ে দিল, কিন্তু সহজ হলো না কুকুরটা। টান টান হয়ে গেছে পেশি, বিপদের আভাস পেলে ঝাঁপিয়ে পড়বে শত্রুদের উপর। রানার চোখে চোখ রাখলো সোহানা। আস্তে করে মাথা দোলালো রানা, বলল, ওর নাম কাল্লু, ভয় পাবেন না, কামড়ে দেবে না, খুবই বাধ্য কুকুর। কয়েক সেকেন্ড পর জানতে চাইল, মিস হিউবার্ট, আপনার জন্য কি করতে পারি আমরা? আপনারা আগ্নেয়গিরি থেকে কি এনেছেন তাই দেখতে এসেছি, হাসলো এলেনা। মানে কোডেক্স।
আমরা কিন্তু একবারও বলিনি কোনো কোডেক্স পেয়েছি, বলল সোহানা। পলকের জন্য এক উকিলের দিকে চাইল এলেনা হিউবার্ট। রানা ও সোহানার মনে হলো মেয়েটার চোখে দেখা দিয়েই হারিয়ে গেল বিরক্তি। কোনো ভনিতা করব না, বলল সে। বিশ্বাসযোগ্য কয়েকটি সোর্স থেকে জেনেছি আপনাদের কাছেই আছে ওটা, সত্যিকারের কোডেক্স। সোহানার চোখে চাইল যুবতী। চেয়ে আছে সোহানা, কোনো কথা বলল না। শত্রু মেয়েটাকে নিষ্পলক দেখছে কাল্লু। আপনারা প্রায় কাউকে বলেননি, বলল এলেনা। তবে দেশ ও বিদেশের একাডেমিকদের সঙ্গে যোগাযোগ করেছেন প্রফেসর রশিদ। তাদের ভেতর আছেন অনেকে, আর্কিওলজিস্ট, লিঙ্গুইস্ট, হিস্টোরিয়ান, জিওলজিস্ট, বায়োলজিস্ট ইত্যাদি। তিনি পরিষ্কার করে জানিয়েছেন কি দেখেছেন, বলেছেন কি আশা করছেন কোডেক্সে। কাজেই আপনারা যতটা জানেন প্রায় ততটাই জানি আমি। ডক্টর রশিদ কিন্তু প্রায় পাবলিকলি বলেছেন নকল নয় ওই কোডেক্স, কোনো জালিয়াতি করা হয়নি, ওটা দুনিয়ার পঞ্চম কোডেক্স। যাদের সঙ্গে আলাপ করেছেন ডক্টর রশিদ তারা কেন আপনাকে এসব বলতে যাবেন, জিজ্ঞেস করলো সোহানা। আমি বলছি না শুধু আমাকে এসব জানানো হয়েছে, তবে অন্যদের আগে হাজির হয়েছে আপনাদের এখানে। কাজ ঝাঁকালো সুন্দরী। আমার পরিবারের টাকার অভাব নেই, আর নানা ইউনিভার্সিটিতে গ্র্যান্ট আর ডোনেশন দিই আমরা। কখনো কখনো খবর ছড়িয়ে দিই নির্দিষ্ট জিনিসটা আমার চাই, আর তা পাওয়া গেলে উপযুক্ত টাকার বিনিময়ে কিনে নেই। জিনিসটা কার বা কোন মিউজিয়ামে আছে তা বড় কথা নয়, মূল কথা ওটা পৌঁছে যায় আমার কাছে। ডক্টর রশিদ কি জানেন তার কলিগরা এসব তথ্য শেয়ার করেছেন আপনার সঙ্গে, জানতে চাইল সোহানা। তাচ্ছিল্যের হাসি হাসলো এলেনা। তা আমার জানা নেই, হতেই পারে রিসার্চের কাজে অন্যদের সঙ্গে তথ্য শেয়ার করতে হয়েছে তাকে। যুবতীর হাসিটা প্রায় টিটকারি সূচক মনে হলো সোহানার, বিশেষ করে ওর দিকে চাওয়ার সময় শীতল হয়ে উঠছে চোখ। রানাও বুঝে গেছে এই মেয়ে ধরেই নিয়েছিল নিজের রূপের ঝলক এবং প্রচুর টাকার লোভ দেখিয়ে জয় করে নেবে ওকে। তার সৌন্দর্যের কাছে একেবারে ম্লান হয়ে যাবে রানার প্রেমিকা। কিন্তু এখানে এসে দেখছে তার চেয়েও অনেক বেশি সুন্দরী এই বাঙালি মেয়েটা। ওকে দেখে রানার চোখে একটিবারের জন্য সামান্য মুগ্ধ ভাবও ফোটেনি। বিরক্তি লাগছে অন্য কারণেও। রানা ও সোহানা একজোট হয়ে প্রশ্নের পর প্রশ্ন করছে। এলেনা একবারও ভাবেনি এমনটি হবে। বড়লোকের দাম্ভিক মেয়ের ভঙ্গিটা এবার ত্যাগ করলো সে, নরম স্বরে বলল, আমি একমাত্র নন একাডেমিক নই যে এসব জানে, আর সে কারণেই ছুটে এসেছি এত দূর থেকে। আমাকে কি একবার দেখানো যায় ওই কোডেক্স? আগেই তো বলেছি, এখন আর কিছুই গোপন নেই। সবাই জেনে গেছে আপনাদের কাছে মায়ান কোডেক্স আছে। আপনারা যদি জিনিসটা আমার কাছে বিক্রি করেন খুবই কৃতজ্ঞ হব। বদলে কথা দেব অত্যন্ত যত্নের সঙ্গে রাখবো ওই দুর্লভ সম্পদ। সেজন্য কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতেও আপত্তি নেই আমার। মিস হিউবার্টের কাতর অনুরোধ শুনে সোহানার দিকে চাইল রানা। সোহানা মৃদু মাথা দোলাতেও বলল, বেশ, আপনাকে দেখাতে আপত্তি নেই, তবে স্পর্শ করবেন না। আমাদের দেখা হয়েছে মাত্র প্রথম কয়েকটি পৃষ্ঠা, আঠার মতো আটকে আছে ভেতরের পাতা, কাজেই এখনো খোলা হয়নি। আনাড়ি হাতে খুলতে গেলে ক্ষতি হবে বইয়ের। ঠিক আছে, ছুঁয়েও দেখবো না, কথা দিল এলেনা। কোথায় ওটা? প্রকাণ্ড ঘরের চারদিকে চোখ বোলালো সে। লোভী ওই দৃষ্টি দেখে অস্বস্তি বোধ করলো রানা। বেশ, আসুন। উঠে দাঁড়ালো সোহানা, পাশেই কাল্লু। রিসার্চ রুমের দরজার কাছে গেল ওরা, তালা খুলল সোহানা। কে কে যাবেন স্থির করে নিন, একবারে দুজন করে। চিন্তা করবেন না, বলল এলেনা। এরা কোডেক্স দেখতে আসেননি, কাজেই না দেখলেও চলবে। মেয়েটা ঘরে ঢোকার পর ভেতরে পা রাখলো রানা। পেছনে দরজা বন্ধ করে দিল সোহানা। আলমারি খুলে গ্লাভস পরে সাবধানে বের করলো হাড়ি। বিস্ফোরিত হলো মিস হিউবার্টের দুই চোখ। এ অবিশ্বাস্য, পরিষ্কার দেখছি কোপ্পানের ক্লাসিক স্টাইল। বকে যাওয়া বাচ্চার মতো লোভ নিয়ে আলমারির দিকে চাইল সে। আর কোডেক্স? আরেকবার পরস্পরের দিকে চাইল রানা ও সোহানা। ক্যাবিনেটের কাছে গেল রানা, খুললো কাচের একটা দেরাজ, বের করে আনলো কোডেক্স, টেবিলে নিয়ে রাখলো ওটা। সর্বক্ষণ জিনিসটার উপর স্থির থাকলো এলেনার চোখ, যেন মোহিত, মন্ত্রমুগ্ধ। কিসের এক আকর্ষণ কোডেক্সের সঙ্গে গেঁথে দিয়েছে তার দুই চোখ। বইটার উপর ঝুঁকে গেল সে। দয়া করে স্পর্শ করবেন না, সতর্ক করলো সোহানা। পাত্তা দিল না এলেনা। খুলুন। সার্জিক্যাল গ্লাভস পরে নিল রানা, চাইল মেয়েটার চোখে। খুলুন, আবারও চাপা স্বরে বলল এলেনা। আস্তে করে প্রচ্ছদ সরিয়ে দিল রানা। দেখা গেল প্রথম পাতা। মোটাগুয়া উপত্যকায় জেট সংগ্রহ করতে চলেছে মায়ারা। ওটা কি? শ্বাস আটকে ফেললো এলেনা। সত্যিই কি জেড? জঙ্গলের ভেতরে কোনো শহর থেকে জেট কিনতে মোটাগুয়া উপত্যকায় চলেছে ওরা, বলল সোহানা। আরও কয়েক পাতা দেখা যায়? আগ্রহ নিয়ে জানতে চাইল এলেনা। পরের পাতায় গেল রানা। আগের চেয়ে উত্তেজিত হয়ে উঠেছে মেয়েটা। আমার মনে হয় এটা পপুলভা, উপকথার জন্ম এখানে। ওই যে সেই পালকওয়ালা 3 সরীসৃপ, আর এই তো 3 আকাশ দেবতা। ওই অধ্যায়ের শেষে থামলো রানা, আস্তে করে বুঝে দিল বইয়ের প্রচ্ছদ। কোডেক্স নিয়ে গিয়ে রাখলো কাচের দেরাজে।
নিজেকে ফিরে পেতে কিছুক্ষণ সময় লাগলো এলেনার। মনে হলো কোডেক্সের জগৎ থেকে ফিরে পা রাখলো বাস্তব দুনিয়ায়। সিটিং রুমের কাউচে গিয়ে বসলো ওরা। একই সময়ে চা ও পেস্ট্রি নিয়ে ঘরে ঢুকলো সালমা আলীর সহকারী জালাল। ওগুলো কফি টেবিলে নামিয়ে দিয়ে গেল। সোহানার পাশেই পাহারায় থাকলো কাল্লু। সতর্ক চোখে দেখছে 3 উকিল এবং মেয়েটিকে। যেন ফিরলাম ভিন গ্রহ থেকে, বলল এলেনা। যা শুনেছি তার চেয়েও অনেক বেশি দেখলাম। কোডেক্সের অন্য পাতা ফাঁকা থাকলে ওটার দাম কমবে না। কাপ তুলে নিয়ে চায়ে চুমুক দিল সে। একটা প্রস্তাব দিতে যাই আপনাদেরকে। কেমন হয় $5 মিলিয়ন পেলে? কম হলে বলুন, আরও বেশি দিতে আপত্তি নেই। কত হলে দেবেন ওই কোডেক্স? আমরা ওটা বিক্রি করব, তা কে বললো আপনাকে? ছ্যাত করে জ্বলে উঠল এলেনা হিউবার্টের নীল 2 চোখ। বাঘের চোখে দেখল সোহানাকে। রানা বুঝলো নিজের দ্বিতীয় অস্ত্রটা ব্যবহার করেছে ওই মেয়ে। রূপ দিয়ে কাজ হয়নি, এবার টাকা দিয়ে ভোলাতে চাইছে। কিন্তু কোনো কাজেই আসছে না কোনো কৌশল। বড় লোকের মেয়ে, অঢেল টাকা, যখন যা চেয়েছে তক্ষুনি পেয়েছে। এখন মানতে পারছে না একটা জিনিস চাইছে কিন্তু দিচ্ছে না এরা। জানতে পারি কেন বিক্রি করবেন না? রাগ চেপে বলল এলেনা। কারণ ওটা আমাদের নয়, বলল সোহানা। ওটার মালিক মেক্সিকোর জনগণ। আপনারা কি ঠাট্টা করছেন? নিজেরাই তো স্মাগলিং করে নিয়ে এসেছেন এখানে। মেক্সিকো সরকারের কাছে ফিরিয়ে দিতে গেলে আটক হতে পারেন, জেলও হতে পারে। আপনারা এত বড় ঝুঁকি নেবেন কেন? দুর্যোগ পরবর্তী সময়ে ওই কোডেক্সের হাড়ি পেয়েছি, বলল রানা। তখন সরকারের কাছে পৌঁছে দেওয়ার উপায় ছিল না। ভূমিকম্প এবং আগ্নেয়গিরি ক্ষতি করার আগেই ওটা রক্ষা করেছি। সরিয়ে এনেছি বিপজ্জনক সাইট থেকে। স্থানীয়দের বলেছি যাতে ওই সাইট পাহারা দেয়। তারপর চোরের দল কেড়ে নিতে চেয়েছে ওই পথ, বাধ্য হয়ে নিয়ে এসেছি এখানে। একবার এক্সপার্টরা কোডেক্স পরীক্ষা করার পর ওটা আবারও ফিরিয়ে দেব মেক্সিকান সরকারের কাছে। সামনে ঝুঁকে এলো এলেনা হিউবার্ট। সুন্দর মুখ থেকে থুতুর মতো ছিটকে বেরোলো কথাটা। 7 মিলিয়ন? আমার কথা শুনুন, বলল ব্রিটিশ উকিল জাস্টিন বোয়েন। ধরতে গেলে কেউ জানে না আপনাদের কাছে কোডেক্স আছে। আপনারা শুধু একটা সেল এগ্রিমেন্টে সই করে দেবেন, আর সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে $7 মিলিয়ন। ভেবে দেখুন, $7 মিলিয়ন কিন্তু অনেক টাকা। আমরা কিছুই বিক্রি করছি না, বিরক্ত হয়ে বলল সোহানা। একটা কথা মাথায় রাখুন, বলল এলেনা। আমি একবার ওই দরজা দিয়ে বেরিয়ে গেলে ধরে নিতে হবে একমত হতে পারিনি আমরা। আপনারা যেহেতু মেক্সিকো থেকে ওটা স্মাগলিং করে এদেশে এনেছেন, কাজেই ধরে নিতেই পারি আরও বেশি টাকায় জিনিসটা বিক্রি করতে চান। মেক্সিকান উকিল রিকার্ডো কস্টা মুখ খুলল। তাই যদি হয়ে থাকে, সঠিক পথেই আছেন আপনারা। আগে হোক আর পরে মেক্সিকান সরকার আপনাদের কাছ থেকে জিনিসটা আদায় করে নেবে, তখন 1 পয়সাও পাবেন না। কিন্তু এই কোডেক্স যদি মিস হিউবার্টের কাছে থাকে, তার কাছ থেকে কেড়ে নেওয়া অত সহজ হবে না। তিনি জানাতে পারেন ওটা পেয়েছেন গুয়াতেমালায় তার প্ল্যান্টেশনে। ঠিকানা তো গুয়াতেমালার সীমান্তেই, তার খামারের কাছেই। আর গুয়াতেমালার তার কাছে কোডেক্স থাকলে আইনত কোনো ঝামেলায় পড়বেন না তিনি। উকিল রন বিংহ্যাম বলল, আপনারা যদি ভেবে থাকেন সবার চোখের আড়ালে হারিয়ে যাবে কোডেক্স, তা হবে না। বিজ্ঞানীদেরকে দেখতে দেবেন মিস হিউবার্ট। তিনি তার ব্যক্তিগত জাদুঘরে ওটা রাখবেন। যে কেউ দেখতে চাইলে দেখতে পাবে। মিস হিউবার্ট শুধু চাইছেন ওটার আইনি মালিকানা। আপনাদের চেয়ে অনেক দক্ষতার সঙ্গে জিনিসটা রক্ষা করতে পারবেন তিনি। কোনো দেশের সরকার তাকে বিরক্ত করবে না, আইনগত কোনো ঝামেলাও হবে না তার। আমি দুঃখিত, বলল রানা। আবারও বলছি, ওটা আমাদের জিনিস নয়, আমরা ওটা বিক্রি করতে পারি না। মেক্সিকান সরকারের হাতে পৌঁছে দেব। ওই কোডেক্স ব্যবহার করে গোর লুটেরা, হাড়ি শিকারী বা চোররা খুঁজে বের করবে গুরুত্বপূর্ণ সাইট। সেক্ষেত্রে আর্কিওলজিস্টরা ওখানে পৌঁছবার আগেই সর্বনাশ ঘটে যাবে। আমরা তা চাই না। কাজেই আপনাদের এই প্রস্তাবে আমরা রাজি নই। আপনাদের টাকা আপনাদের কাছেই থাকুক। উঠে দাঁড়িয়ে হাতঘড়ি দেখল এলেনা হিউবার্ট। এবার বিদায় নিতে হয়। এত বড় অঙ্কের টাকা দিতে চেয়েছি কারণ নইলে হয়তো 2-1 বছর অপেক্ষা করতে হবে। কোনো মেক্সিকান ইনস্টিটিউট থেকে নিলামে কিনতে হবে ওটা। ঠিক আছে, যদি অপেক্ষা করতেই হয় তাই করব। কোনো না কোনো সময়ে মগজে যুক্তি ঢোকে ব্যুরোক্র্যাটদের। বুঝে যায় এটা মাত্র পুরনো বইয়ের বদলে আস্ত লাইব্রেরি পাওয়া অনেক ভালো। চায়ের জন্য ধন্যবাদ আপনাদেরকে। ঘুরেই রওনা হয়ে গেল সে। মেঝেতে হাই হিল জুতোর খটমট আওয়াজ তুলে বেরিয়ে গেল বাইরে। তাড়াহুড়ো করে পিছু নিল 3 উকিল। একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করছে কে আগে গাড়ির দরজা খুলে দেবে। সহজ মানুষ মনে হলো না ওই মেয়েকে, মন্তব্য করলো সোহানা। আমারও একই অনুভূতি, বলল রানা। জানালা দিয়ে লিমাজিনের দিকে চেয়ে আছে কাল্লু। গলা দিয়ে বেরোলো ঘর ঘর আওয়াজ। আবারও কোডেক্সের ঘরে ফিরল রানা ও সোহানা। সার্জিক্যাল গ্লাভস পরে বের করলো প্রাচীন হাড়ি ও কোডেক্স। বেরিয়ে এলো। বুকশেলফের দরজা খুলে নেমে গেল ফায়ারিং রেঞ্জে। অস্ত্র রাখবার সিন্দুক খুলে ভেতরে রেখে দিল ওগুলো।
সিন্ধুকের দরজা বন্ধ করে আটকে দিল কম্বিনেশন লক। আবারও উঠে এলো উপরে। সালমা আলীকে বলল সোহানা, আপনাদের সব সিকিউরিটি সিস্টেম চালু আছে তো? হ্যাঁ, প্রতিটি, কারণ আজ রাতে হয়তো ডাকাত পড়বে। মাত্র 11:15 বাজে। রানা সোহানা ঠিক করলো ওরা দেখা করবে স্যান ডিয়েগোর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ডক্টর আক্তার রশিদের সঙ্গে। 15 মিনিট পর ওদের গাড়ি থামলো ওই শিক্ষালয়ের পার্কিং লটে। একটু দূরেই অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট। হেঁটে ওখানে পৌঁছে গেল ওরা। ডক্টর রশিদের অফিসের কাছে পৌঁছে গেছে এমন সময় দেখলো তার কক্ষ থেকে বেরিয়ে এলো এক ছাত্র। ভয়ানকভাবে ভুরু কুচকে দেখছে হাতের কাগজটা। পেছন থেকে প্রফেসর বললেন, জমা দেওয়ার আগে ঠিক করে আনবে বিবলিওগ্রাফি আর নোটগুলো। 2 সেকেন্ড পর রানা ও সোহানাকে দেখলেন তিনি। আরে আসুন আসুন। ওরা ঘরে ঢুকবার পর পেছনে দরজা বন্ধ করে দিলেন তিনি। চেয়ারগুলো থেকে সরিয়ে ফেললেন এক গাদা বই। ওরা বসবার পর নিজ চেয়ারে বসে বললেন, আমি তো ভেবেছি দুপুরের পর আপনাদের ওখানে যাব। কিছুক্ষণ আগে আমাদের ওখানে এলেনা হিউবার্ট নামে এক মেয়ে এসেছিল, বলল রানা। এলেনা হিউবার্ট? হে, চেনেন তাকে? জানতে চাইল সোহানা। কীর্তির কারণে পরিচিত। আপনার কোনো কলিগ তাকে বেশ কিছু তথ্য দিয়েছে, বলল রানা। আমাদেরকে $7 মিলিয়ন দিতে চেয়েছে কোডেক্সের জন্য। ওটাতে কি আছে ভালো করেই জানে ওই মেয়ে। সর্বনাশ, বিড়বিড় করলেন প্রফেসর। আস্তে করে মাথা নাড়লেন। যাদের বিশ্বস্ত বলে মনে হয়েছে শুধু তাদেরকে বলেছি, ভাবতে পারিনি তাদের কেউ মুখ খুলবে। ওই মেয়ে আপনাদেরকে লোভের ফাঁদে ফেলতে চেয়েছে, তাই না? এলেনা সম্বন্ধে কতটা কি জানেন? জিজ্ঞেস করলো সোহানা। যা জানি তা যথেষ্ট। বড়লোকের পচে যাওয়া মেয়ে। ওর মতো অনেকে ইউরোপ বা নর্থ আমেরিকার এস্টেটের প্রকাণ্ড বাড়ি ভরে ফেলেছে চোরাই আর্টিফ্যাক্ট দিয়ে। এটা চলছে 100 বছরেরও বেশি সময় ধরে। গরিব দেশগুলোতে গিয়ে টাকার জোরে কিনে নেয় যা খুশি। 19 শতকে তাই করত, 20 শতকেও তাই করেছে, আজ 21 শতকেও তাই। গোর লুটেরাদের কাছ থেকে জোগাড় করে আর্টিফ্যাক্ট। এদের কারণে রীতিমতো বড় একটা মার্কেট তৈরি হয়েছে গোটা দুনিয়া জুড়ে। জিনিসটা কোথা থেকে এসেছে, কিভাবে জোগাড় করা হয়েছে এসব এরা জানতেও চায় না। দখল করতে পারলেই সন্তুষ্ট। সেরা জিনিস হলেই হলো। ব্যস্ত হয়ে টাকা খরচ করে। মূল্যবান জিনিস যদি হয় প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুড়ি করতে হবে না, ঘুরে দেখতে হবে না মিউজিয়াম। ইউরোপ ও আমেরিকার 1-150 বছর ধরে যারা বড় লোক তাদের বাড়িতে গেলেই সব দেখতে পাবো। হিউবার্টরা তাই করেছে? জানতে চাইল সোহানা। এরা খারাপ দলের সেরা, তিক্ত চেহারা বানালেন প্রফেসর। ব্রিটিশরা গোটা ইন্ডিয়া দখল করার পর এরা হয়ে ওঠে মস্ত বড় লোক। মাত্র 50 বছর আগেও এদের ব্যাপারে টু শব্দও করা যেত না। 1970 সালে ইউনাইটেড নেশনসের আর্টিফ্যাক্ট ট্রিটি চালু হওয়ার পরেও এখন পর্যন্ত কেউ কিছুই করতে পারছে না। ওই চুক্তি চালু হওয়ার আগে কোনো দেশের আর্টিফ্যাক্ট সরিয়ে নেওয়া হয়ে থাকলে যে কেউ নিজের কাছে রেখে দিতে পারবে ওসব। ইচ্ছে করলে কিনবে বা বিক্রি করবে, কারো কিছু বলার নেই। ধরুন মস্ত বড় লোকেও ঐতিহাসিক মূর্তি বা আর্টিফ্যাক্ট বাগানে রাখলো পাখি ওঠার মাথায় পায়খানা করবে বলে। ঠেকাবে কে তাকে? আইনের ফাঁক রেখে দেওয়া হয়েছে এদের জন্য। প্রতিটি দেশের সরকারের মাথায় হাত বুলিয়ে যা খুশি করে হিউবার্টের মতো বড় লোকরা। টাকার অভাব নেই তাদের। এলেনা হিউবার্ট মনে হলো ধরেই নিয়েছে আমরা স্মাগলিং করে কোডেক্স সরিয়ে এনেছি, বলল সোহানা। চোরাই জিনিস কিনতে আপত্তি ছিল না তার। আস্তে করে মাথা দোলালেন প্রফেসর। দুঃখজনক, গ্রিক দ্বীপগুলোয় বা ফ্রেঞ্চ রিভিউয়ের ওই মেয়ের দুর্ব্যবহারের কথা কদিন পরপর লেখা হয় ব্রিটিশ ট্যাবলয়েডে। আর গুয়াতেমালায় যা করেছে সেসব তো ভয়ঙ্কর অন্যায়। ইচ্ছে মতো ভাঙছে আইন। তা করতে দেওয়া হচ্ছে কেন? 1960 থেকে শুরু করে 1996 পর্যন্ত গৃহযুদ্ধ চলেছে ওই দেশে। ওই যুদ্ধে খুন হয়েছে 2 লাখ মানুষ। অনেক পুরনো স্প্যানিশ পরিবার তাদের বিপুল জমি ও নানান ব্যবসা বিক্রি করে ফিরে গেছে ইউরোপে। যারা কিনেছে তাদের বেশিরভাগই বিদেশি। তাদের একজন এলেনা হিউবার্টের বাবা আগের মালিকের কাছ থেকে লাখ লাখ হেক্টর জমি নিয়েছে। ওই এস্টেটের নাম এস্তেনশিয়া মিগুয়েরো। ওটার পুরনো মালিক এখন কোটি কোটি টাকা নিয়ে থিতু হয়েছে ফ্রান্সে। মোনাকোর জুয়ার আড্ডায় ওড়াচ্ছে সব। এদিকে এলেনার 21 বছর হতেই জন্মদিনে তাকে অনেক সম্পত্তি লিখে দিয়েছে তার বাবা। সেগুলোর ভেতর রয়েছে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার রাজধানীগুলোর বেশ কিছু বাড়ি ও ব্যবসা। এসবের ভেতর রয়েছে গুয়াতেমালার এস্তেনশিয়া মিগুয়েরো। জানি, মস্ত বড়লোক পরিবারে এটা নিয়মিত হয়, মন্তব্য করল সোহানা। তা ঠিক। আর ইংল্যান্ডের স্কুল পাশ করা এক 21 বছর বয়সী মেয়ে হঠাৎ করেই হয়ে উঠেছে গুয়াতেমালার অন্যতম ক্ষমতাশালী নাগরিক। কেউ কেউ ধারণা করেছিল ওই দেশের গরিব মানুষের জন্য বুঝে অনেক কিছু করবে সে। অন্যরা চুপ থেকেছে। আর সত্যি মানুষের ভালোর জন্য কিছু না করে তার উল্টো করেছে এলেনা। গুয়াতেমালার ব্যবসা ও সম্পত্তি দেখতে গিয়ে ক্ষমতার প্রেমে পড়েছে সে। কাজে স্থায়ী হয়েছে ওখানেই। চায় না উন্নতি হোক ওই দেশের।
যেমন আছে তেমনই থাকুক। নরবরে নতুন সরকারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সে। যে দেশের ৮০% জমি বিদেশিদের হাতে, তাদের কাছেই সব ক্ষমতা থাকবে, এই তো স্বাভাবিক। এলেনাও আগের আমলের পুরনো স্প্যানিশ জমিদারের মতোই চুষছে গরিব মানুষের রক্ত। খুব দাম্ভিক মনে হয়েছে ওকে, বলল সোহানা। হবে না কেন, বললেন ডক্টর রশিদ। পুরনো মালিক বিদায় নিয়েছে ঠিক, কিন্তু নতুন মালিক অত্যাচার করবে না তা কে বলেছে? এখন আর কিছুতেই বিস্মিত হয় না ওদেশের সাধারণ মানুষ। মায়াদের আর্টিফ্যাক্টের ব্যাপারে জন্মক্ষুধা আছে এলেনার, কিন্তু জীবিত মায়াজাতির মানুষের জন্য হৃদয়ে সামান্যতম করুণাও নেই। চাকরি দেওয়া মানুষগুলোর প্রতি ভয়ঙ্কর নিষ্ঠুর আচরণ করে, যেন ওরা কুকুরের বাচ্চা। আমরা তো তার কাছে কোডেক্স বিক্রি করলাম না, এবার কি করা উচিত ভাবছেন? জানতে চাইল সোহানা। আগে আমার কলিগদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, জানতে হবে কারা সৎ আর কারা বিক্রি হয়ে গেছে। প্রত্যেককে একটা করে মিথ্যা বলবো ভাবছি, দেখা যাক কার বলা কোন মিথ্যা শুনে পরের পদক্ষেপ নেয় এলেনা হিউবার্ট। ওটা করার উপায় নেই ডক্টর, বলল সোহানা। আমরা যদি তার কাছে সোর্সের বিষয়ে জানতে চাই, জবাব দেবে না সে, ধরেই নেবে আমরা খুঁজতে শুরু করেছি কালপ্রিটকে। সেক্ষেত্রে এগোতে হবে দুটো পথে, বললেন প্রফেসর। ওই পথ দুটো কি, জানতে চাইল রানা। পরীক্ষা করব কোডেক্স, অনুবাদ করতে হবে ওটা, জানবো কি লিখেছে ওখানে। তাতে আমাদের আপত্তি নেই, বলল সোহানা। আর দ্বিতীয় কাজটা সতর্ক হয়ে করতে হবে, বুঝে নিতে হবে কোডেক্স আসলে কল্পনামূলক না বাস্তবমুখী। যদি শেষেরটা হয়ে থাকে, আমাদেরকে যেতে হবে সেন্ট্রাল আমেরিকায়, নিশ্চিত হতে হবে যা লেখা হয়েছে তা সঠিক কিনা। তার মানে বলতে চাইছেন ওসব সাইটের অন্তত একটা খুঁজে বের করতে হবে, বলল রানা। এছাড়া উপায়ও নেই, বললেন প্রফেসর। কোডেক্সে লেখা আছে এমন এক সাইট বেছে নেব যেটা আগে ম্যাপে তুলে দেওয়া হয়নি। সায়েন্টিফিক এক্সপিডিশন করতে হবে। গ্রীষ্মের ক্লাস চলছে 2 সপ্তাহ ধরে, আরও কয়েক সপ্তাহ পর ছুটি পাবো। চাইলেও এখন ক্লাস ছেড়ে যেতে পারবো না। তাছাড়া সময় লাগবে বড় কোনো এক্সপিডিশন গুছিয়ে নিতে, কিন্তু এলেনা হিউবার্টের কারণে হাতে সময় পাবো না আমরা। যত দেরি করব আমাদের কাজ ততই কঠিন করে তুলবে সে। ক্ষমতা আছে, প্রতিটি পদে বাধা দেবে, আইনি ঝামেলা করবে, পুলিশ দিয়ে গ্রেফতার করাবে আমাদের, এমন ব্যবস্থা নেবে যাতে বাধ্য হয়ে আমরা তার কাছে বিক্রি করে দেই কোডেক্স। 2 সদস্যের এক্সপেডিশন করি না কেন, বলল সোহানা। রানা আর আমি যেতে পারি ওই দেশে। ওই দেশে গেলে কিন্তু খুবই কষ্ট হবে, সতর্ক করলেন ডক্টর। এ নিয়ে ভাবছি না, বলল সোহানা। সেক্ষেত্রে দুটো কাজ করতে হবে। রানা বা আমি মায়াদের ভাষার 861 গ্লিফ বুঝবো না, বা সে দেশের স্থানীয়দের ভাষা বোঝাও সম্ভব নয় এত কম সময়। ওদের ভাষা কি? চোলান, বললেন প্রফেসর। আপনি ওই ভাষা জানেন? বুঝলাম কি ভাবছো, সোহানাকে বলল রানা। প্রফেসরের দিকে চাইল। ডক্টর, আপনি কোডেক্স থেকে এমন একটা সাইট খুঁজে বের করুন যেটা ঘুরে এলেই প্রমাণ হবে ওই বইয়ের তথ্য ঠিক। সঙ্গে বড় কোনো দল নেব না, ঘুরে আসবো গোপনে। পরদিন সকাল। এইমাত্র বিদায় নিয়েছে পুলিশ অফিসাররা। রানা এজেন্সির রিসেপশন এরিয়ায় দাঁড়িয়ে আছে রানা, সোহানা ও সালমা আলী। শেষের জন 5 মিনিট আগে পৌঁছেছে, সঙ্গে ওর বিশাল কুকুর কাল্লু। সত্যি করেই মায়ান কোডেক্স ডাকাতি করতে হাজির হবে ভাবতে পারিনি, বলল সালমা। আপনারা কখন টের পেলেন ওরা কম্পাউন্ডে ঢুকেছে? মৃদু আলাম বাজতেই, বলল সোহানা। তখন রাত 4টে। দরজা খুলতে চাইতেই সরসর করে নেমে এলো স্টিলের প্লেট, আটকে দিল একতলা আর দোতলার বাইরের দিকের প্রতিটি জানালা দরজা, বলল রানা। 1 মিনিট পর ছাদে উঠলাম, ওখান থেকে গুলি শুরু করলাম ওদের দিকে। তারপর জরুরি কাজে দেরি করলো না, ঝড়ের বেগে পালিয়ে গেল লেজ তুলে, হাসল সোহানা। আগেও এসেছে, তবে বোঝেনি এবারই আসলে দুর্গম দুর্গ। চিনতে পেরেছেন কাউকে? না, মুখে স্কি মাস্ক ছিল, তবে আমার বিশ্বাস গতকাল সকালে ওদেরকে চা খাইয়েছেন আপনি। চোরের দলকে আপ্যায়ন করেছে ভাবতে গিয়ে বিরক্ত হলো সালমা। প্রসঙ্গ পাল্টে ফেলল। আপনারা পুলিশদের সঙ্গে কথায় ব্যস্ত ছিলেন, আমি এখানে ঢুকতেই ল্যান্ড ফোনে কল দিলেন ডক্টর রশিদ। গুয়াতেমালা যাওয়ার বিষয়ে আলাপ করতে চান। 2 ঘন্টা পর শীততাপ নিয়ন্ত্রিত রিসার্চ রুমে রানা সোহানার সঙ্গে রয়েছেন প্রফেসর আক্তার রশিদ। 3 জনই ব্যস্ত। ওয়ার্ক টেবিলে রাখা কোডেক্সের মানচিত্র থেকে তথ্য টুকছে কম্পিউটারের টাইপোগ্রাফিক ম্যাপে। ডক্টর রশিদ ছোট তীরচিহ্ন তাক করলেন জঙ্গলের বুকে। এই সাইট আমার প্রথম পছন্দ। কোনো ইনভেন্টরিতে নেই মায়ান সাইট। মস্ত কোনো শহর নয়, জায়গাটা গুয়াতেমালার উঁচু জমিতে, আশেপাশে জনপদ নেই, নির্জন এলাকা। শহর না সাধারণ কোনো দালান প্রফেসর, জানতে চাইল সোহানা। গ্লিফ অনুযায়ী ওটা পবিত্র কূপ। আমার ধারণা সেনোটে, লাইমস্টোন বেডরকের গর্ত, ওখানে জমে আছে পানি। সিঙ্কহোলের মতো? ঠিক তাই।
পানি অত্যন্ত জরুরি ছিল মায়ানদের কাছে, বিশেষ করে ক্লাসিক শেষ সময়ে। আপনারা ভাবতে পারেন জঙ্গলে পানির অভাব কই, কিন্তু আসলে ওখানে ওই জিনিস খুব কমই পাওয়া যায়। মাইলের পর মাইল জঙ্গল সাফ করে দিয়েছিল মায়ানরা কৃষি জমি বের করতে। ফলে পরিবেশ হয়ে ওঠে উষ্ণ ও শুকনো। ওদের সভ্যতার শেষ দিকে প্রকাণ্ড সব শহর নির্ভর করত সোনোটের পানির উপর। ওটাই ছিল একমাত্র উৎস। আপনারা ওখানে জলাশয়ের মতো সিস্টার্ন দেখবেন, সবই মাটি খুঁড়ে তৈরি। সেনোটের অনুকরণে পানির আধারে প্লাস্টার করেছে এল মিরাডোরে। কৃত্রিম ঝর্ণা নিয়ে গেছে জলাধার পর্যন্ত। কূপ দেখেই ফিরবো, তাতেই হবে? জানতে চাইল সোহানা, একটু হতাশ। সেনোটে সাধারণ কূপ নয়, বললেন প্রফেসর। ওটা পৃথিবীর বুকে যাওয়ার পথ। ওখানে থাকেন বৃষ্টি ও পরিবেশের দেবতা চাক। আমাদের ভুললে চলবে না, মায়ারা বিশ্বাস করতো তাদের ভালো মন্দের ওপর নির্ভর করছে গোটা জগৎ। একটু এদিক ওদিক হলে বিগড়ে যাবে এই বিচিত্র মেশিন। যদি বৃষ্টি দরকার হয়, মূল্যবান কিছু উৎসর্গ করতে হবে সেনোটে, তাহলেই সেসব পৌঁছে যাবে দেবতাদের কাছে। এটাই সেরা সাইট? হতাশা কাটল না সোহানার। এই কোডেক্সে নতুন নতুন শহরের কথা আছে, হয় সেগুলো কল্পনাপ্রসূত অথবা হারিয়ে গেছে অরণ্যের গ্রাসে। আসলে কি হয়েছে আমরা জানি না, কিন্তু এটা বুঝতে পারছি একদল কর্মী নিয়ে গিয়ে খোঁড়াখুঁড়ি চলবে না। বর্তমান ম্যাপে নতুন শহর উল্লেখ করতে হলে লাগবে মাসের পর মাস সময়। হয়তো খুঁজে বের করলেন বড় কোনো সাইট, লুটেরাদেরকে আমরা ঠেকাবো কিভাবে? অথচ বেশিরভাগ সেনোটে থাকবে জঙ্গলে বা অতীত কোনো জনপদের কাছে, সম্ভবত ঝোপঝাড়ের নিচে। কারো মনোযোগ আকর্ষণ না করেও নিশ্চিত হতে পারবো ওটা সত্যিই আছে। নিশ্চয়ই আমার কারণগুলো বুঝতে পারছেন। নিশ্চিত হয়ে যদি বড় কোনো শহর আবিষ্কার করতে চান, আমার কোনো আপত্তি নেই। বুঝতে পেরেছি, বলল সোহানা। সেজন্য ধন্যবাদ, বললেন প্রফেসর রশিদ। তবে আপনাদের জানা থাকা ভালো, ওই সেনোটের খুব কাছেই এস্তেনশিয়া মিগুয়েরো। এলেনা হিউবার্ট? ভুরু কুচকে গেল সোহেনার কাকতালীয়ভাবে। তবে ওই সেনোটে ওটার খুব কাছেই। আসলে গুয়াতেমালার যেখানেই যাবেন এসব মস্ত এস্টেট দেখবেন। এদের এক একজনের মুঠোয় আছে শত শত বর্গ মাইল জমি, তার বেশিরভাগ জায়গায় অনাবাদী। ভালোই হলো, বলল রানা। মেয়েটা যখন এখানে কোডেক্স কবজা করতে ব্যস্ত, সেই সুযোগে আমরা ওর এলাকা থেকে ঘুরে আসবো, ঝামেলায় পড়তে হবে না। ও কিন্তু মাঝে মাঝে ওই খামারে গিয়ে হাজির হয়, বললেন প্রফেসর রশিদ। তবে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে প্রতিপত্তি বৃদ্ধির কাজে। এছাড়া রয়েছে বিশাল ব্যবসা। সময় কই গুয়াতেমালা সিটি ছেড়ে গ্রামাঞ্চলে যাওয়ার? আমরা চলে গেলেও আর্কিওলজিক্যাল যে কোনো কাজে সালমা আলী সাহায্য করবেন আপনাকে, বলল রানা। যা লাগবে বললেই হবে তাকে। টেবিলে রাখা কোডেক্সের দিকে চাইলেন ডক্টর রশিদ। বললেন, ডাকাতির কথা সালমা বলেছেন আমাকে। ওটা ডাকাতি ছিল না, বলল সোহানা। ছিল তারা খেয়ে পালিয়ে যাওয়ার কাহিনী। কিন্তু ভাবছি আপনারা যখন এদেশে থাকবেন না, কে রক্ষা করবে এই কোডেক্স? ভালো কোনো উপায়ের কথা ভেবেছেন? জানতে চাইল সোহানা। ভাবছি মন্দ হয় না কোডেক্স ক্যাম্পাসে নিয়ে রাখলে। এখানে বিপদ হবে ওটার, তা কিন্তু নয়, বলল সোহানা। আবার এও ঠিক, এবারই মেরামতের কাজ এখনো শেষ হয়নি। সারাদিন আসছে যাচ্ছে নানান ধরনের মিস্ত্রি। রানার দিকে চাইল ও। এলেনা হিউবার্ট আর তার চোরবাহিনী ভালো করেই জানে এখানে আছে কোডেক্স। ইউনিভার্সিটি নিরাপদ মনে করছেন? জানতে চাইল রানা। ওখানে আছে সুপার কম্পিউটার, বিখ্যাত সব চিত্রকরের শিল্প, নানান দামি ডিভাইস ইত্যাদি, বললেন রশিদ। তাছাড়া ওখানে সর্বক্ষণ পাহারা দেয় পুলিশ। ক্যাম্পাসে আপনাদের লকারে কোডেক্স রাখা যেতে পারে, বলল রানা। অথবা জয়েন্ট সেফ ডিপোজিট বক্স ভাড়া করতে পারি ব্যাংকে, সেক্ষেত্রেও ওটা নিয়ে কাজ করতে পারবেন। আগে কথা বলি আমাদের ডিনের সঙ্গে, বললেন প্রফেসর রশিদ। কবে গুয়াতেমালা রওনা হবেন আপনারা? আগামীকাল, বলল রানা। ওই সাইট ভেরিফাই করব, করেই আবার ফিরবো এখানে। খুব সময় লাগবে না। আপনারা ফিরলে একদল আর্কিওলজিস্ট আর খোঁড়াখুড়ির জন্য কর্মী নিয়ে বড় কোনো শহর অভিযানে যাব, বললেন ডক্টর। আশা করি তখনও আপনাদেরকে পাশে পাবো। খুবই খুশি হব আপনারা গেলে। আগে স্কাউটিং করে আসি, তারপরে সব নিয়ে ভাবা যাবে, বলল সোহানা। ডক্টর আক্তার রশিদ চলে যাওয়ার পর দিনের বাকি সময় গুয়াতেমালা যাত্রার প্রস্তুতি নিল রানা ও সোহানা। গুছিয়ে নিচ্ছে ব্যাগ। হোটেলে যেন পৌঁছে দেওয়া হয় ডাইভিং গিয়ার ও ওয়েটস্যুট, সে ব্যবস্থা করলো। তারই ফাঁকে ওপরে ওদের অ্যাপার্টমেন্টে উঠে এলো সালমা। আপনাদের জন্য লাইসেন্স পেয়ে গেছি। কিসের লাইসেন্স? ব্যস্ত সোহানা আকাশ থেকে পড়ল। গুয়াতেমালায় পিস্তল সঙ্গে রাখার লাইসেন্স। আমাকে শুধু কপি দিয়েছে। গুয়াতেমালা সিটিতে আপনাদের হোটেলে গেলে মূল রসিদ পাবেন। ওই দেশের আইন অনুযায়ী গোপনে রাখতে হবে অস্ত্র। ভয়ঙ্কর কোনো বিপদে না পড়লে বের করতে পারবেন না। দীর্ঘ গৃহযুদ্ধের পর ওরা কেউ চায় না চোখের সামনে আবারও আগ্নেয়াস্ত্র দেখতে। অনেক ধন্যবাদ সালমা, বলল সোহানা।
গুয়াতেমালার আলতা ভেরাপাস রিজিয়নের জিপিএস ম্যাপ তুলে দিয়েছি আপনাদের স্যাটেলাইট ফোনে, তবে সাইটের কোঅর্ডিনেটস মুখস্থ রাখতে হবে আপনাদের, ওটা তুলে দেইনি ফোনে। কদিন আগে গুয়াতেমালা সিটিতে খোলা হয়েছে বাংলাদেশ এম্বাসি, ওটার ফোন নম্বর আর ন্যাশনাল পুলিশের ফোন নম্বরও দিয়ে দিয়েছি। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় চলছে লুটপাট ও চুরি, বিশেষ করে বিদেশিদের দেখলেই টার্গেট করা হয়, কিডন্যাপ করা হচ্ছে মুক্তিপণ আদায় করতে। ভাববেন না, আমরা সতর্ক থাকবো, বলল সোহানা। মেক্সিকোতে গিয়ে যেসব পোশাক পরেছেন সেরকম পুরনো কাপড় ব্যাগে রাখছেন দেখছি, সন্তুষ্ট হয়ে বলল সালমা। এতে সুবিধা হবে, চুরি ডাকাতি করতে চাইবে না কেউ, ভালো হলো। সোহানার পরামর্শ, মুচকি হাসলো রানা। আরেকটা খবর দিতে ভুলে গেছি, বলল সালমা। ডক্টর রশিদ যোগাযোগ করেছিলেন, কোডেক্স নিয়ে গবেষণা করার জন্য ইউনিভার্সিটি থেকে তাকে ভালো একটা জায়গা দিয়েছে। লাইব্রেরির আর্কাইভ ডিপার্টমেন্টে অত্যন্ত নিরাপদ সিন্ধুক আছে, মাসেই বাড়তি ঘর, ওখানে কাজ করবেন প্রফেসর। প্রতিদিন কাজ শেষে আবার সিন্ধুকে তুলে দেবেন কোডেক্স, চুরি ডাকাতির ভয় নেই। এই ভালো হলো, বলল রানা। আপনিও সতর্ক থাকবেন সালমা। নিশ্চয়ই। আরেকটা কথা, কেউ পিছু নিলে ইউনিভার্সিটির দিকে না গিয়ে সোজা যাবেন পুলিশ স্টেশনে। তা আবার বলতে, হাসলো সালমা। নিশ্চিন্ত হোক আপনাদের অভিযান, মিস সোহানার জন্য অপেক্ষা করবে কাল্লু, আর কেউ ওকে এত ভালোবাসে না, আমিও তো বিস্কুট দিই না। ওদের গোছগাছে সাহায্য করলো, তারপর বিদায় নিল সালমা আলী। আর ঠিক 12 ঘন্টা পর বিমানে করে রওনা হলো রানা ও সোহানা গুয়াতেমালা সিটি লক্ষ্য করে। গুয়াতেমালা সিটি এয়ারপোর্টে নেমে কোনো ঝামেলা ছাড়াই কাস্টমস পেরিয়ে গেল রানা সোহানা। এয়ারলাইন টার্মিনাল থেকে বেরিয়ে আসবে এমন সময় রিনরিনে আওয়াজে বেজে উঠল স্যাটেলাইট ফোন। পার্স খুলে ওটা বের করে রিসিভ করলো সোহানা। হ্যালো সালমা, আমাদের বিমানের পিছু নিয়েছেন? বলতে পারেন, হাসলো শাখা প্রধান। দারুণ একটা খবর দেবো বলে ফোন করলাম। বলুন। আপনাদের মনে আছে কোডেক্সের প্রচ্ছদের ভেতরে ফোলা একটা জায়গা ছিল? হ্যাঁ, চারকোনা। আমরা ভেবেছিলাম ওটা বাকলের টুকরো, প্রচ্ছদের ভাঙা অংশ জোড়া দিয়েছে। তা নয়, ওটা পার্চমেন্ট, ভাঁজ করা, ফিগের বাইরের দিকে গুজে রাখা ছিল। 2 ঘন্টা আগে ডক্টর আক্তার রশিদ আর আমি মিলে ওটা বের করেছি। একটা চিঠি, কালো কালিতে লেখা, ভাষা স্প্যানিশ। ওখানে লিখেছেন, মঙ্গল হোক সবার। এই বই এবং মায়াদের অন্যান্য কোনো বইই অভিশপ্ত নয়। এসব বইয়ে আছে ওদের ইতিহাস এবং গোটা পৃথিবীর বিষয়ে অনেক মূল্যবান গবেষণালব্ধ তথ্য। যেভাবে হোক সংরক্ষণ করতে হবে এসব বই, নইলে অনেক জ্ঞান হারিয়ে যাবে। আমরা জানবো না মায়া জাতির মানুষকে। লিখেছেন কে? জানতে চাইল রানা। ওটাই তো আশ্চর্য। সই করেছেন ফ্রা বার্তেলোমে দে লাস কাসাস, নিচে লেখা র্যাবিনাল আলটাভেরাপেস। লাস কাসাস? চট করে সোহানাকে দেখল রানা। সত্যি? হ্যাঁ, সেই মানুষ যিনি পোপকে বিশ্বাস করিয়েছিলেন ইন্ডিয়ানরা যৌক্তিক মানুষ, তাদের অন্তর আছে, অধিকার আছে বাঁচার। সত্যি বলতে তিনি প্রথম লিখেছেন মানুষের অধিকার নিয়ে। এখন আমার পাশেই প্রফেসর রশিদ, উত্তেজিত। কাগজে সই করে তারিখ দিয়েছেন কাসাস? জানতে চাইল সোহানা। হ্যাঁ, জানুয়ারি 23, 1537 সাল। আমরা এখনো কোডেক্স সম্পর্কে তেমন কিছুই জানি না, কিন্তু এটা বোঝা গেল ওই সালেই লুকিয়ে ফেলা হয় এই কোডেক্স। লাস কাসাস বোধহয় চেয়েছিলেন বইটা সরিয়ে নেওয়া হোক। আপনারা যাকে আগ্নেয়গিরির মন্দিরে পেয়েছেন, দায়িত্বটা বোধহয় তাকেই দেওয়া হয়েছিল। ওই চিঠির একটা কপি করে রাখুন, বলল রানা। তাই করব। সহি সালামতে ঘুরে আসুন ওই দেশ থেকে। ও আরেকটা কথা, আপনাদের গাড়ি রাখা হয়েছে হোটেলের পার্কিং লটে। আপনার নাম সেনর দে লা বার্গস। অনলাইনে গাড়ি কিনেছি, কাজেই ওটা নিয়ে জঙ্গলের পথে রওনা হয়ে যাওয়ার আগেই ভালোভাবে দেখে শুনে নেবেন। ঠিক আছে, বলল রানা। ফোন রেখে টার্মিনাল থেকে বেরিয়ে এলো ওরা। ট্যাক্সি নিয়ে হাজির হলো নির্দিষ্ট হোটেলে। ওদের জন্য সেরা সুইট ভাড়া নিয়েছে সালমা আলী। ডেস্ক থেকে দরকারি ডকুমেন্ট ও ইকুইপমেন্ট সংগ্রহ করলো ওরা। ঘরে সব রেখে চললো দালানের পেছনের পার্কিং লটে। গাড়িটা তেমন পছন্দ হলো না ওদের। 10 বছরের পুরনো চেরোকি জিপ, ফেন্ডারে আঁচড়ের দাগ। বোঝা গেল একসময় লাল ছিল এ গাড়ি, পরবর্তীতে রঙের ব্রাশ দিয়ে সবুজ করা হয়েছে। জিপের ইঞ্জিন চালু করলো রানা। এক চক্কর ঘুরলো সোহানাকে নিয়ে। সর্বক্ষণ খাড়া থাকলো কান। ইঞ্জিনের কোনো সমস্যা থাকলে টের পাবে। পার্কিং লটে না ফিরেই রাস্তার পাশে থামলো, খুলে ফেললো সামনের হুড, পরীক্ষা করলো ফ্যান বেল্ট, ব্যাটারি, ফ্লুইড লেভেল আর হোস। এসব কাজ শেষে গাড়ির নিচে ঢুকলো রানা। একটু পর তলা থেকে বেরিয়ে এসে বলল, দেখতে খারাপ, তবে চলবে। পেছনের সিটের ওদিকে অনেক জায়গা, এটে যাবে সব ইকুইপমেন্ট। একটা পেট্রোল পাম্পে থামলো ওরা। কানায় কানায় ভরে নিল টাঙ্কি। 2 5 গ্যালনের ক্যান কিনে ওগুলোতে ভরলো অকটেন। বিকেলে ঘরে ম্যাপ নিয়ে বসলো ওরা। ঠিক হলো কোপ্যানের দিকে যাওয়ার সময় ব্যবহার করবে 14N সড়ক। ভেরাপাস জেলার উত্তর দিক চিরে পৌঁছবে
রিও ক্যান্ডেলারিয়া রিজিয়নের সুকজুলে। পরদিন ভোরে সমস্ত মালপত্র জিপে তুলল ওরা। বড় 2 ব্যাকপ্যাকে রইল পরিষ্কার পোশাক ও শুকনো খাবার। প্রত্যেকের কাছে 2টো করে স্মিথ অ্যান্ড ওয়েসন M&P 9mm পিস্তল। ওগুলোর একটা করে থাকলো 2 ব্যাকপ্যাকে, সঙ্গে 6টি করে গুলিভরা ম্যাগাজিন। ঢোলা শার্টের নিচে পেটের ব্যান্ডে বাকি 2 পিস্তল গুজলো ওরা। বাদ পড়ল না কোনো গ্যাজেট বা ডাইভ ইকুইপমেন্ট। রওনা হয়ে যাওয়ার পর রানার মনে হলো প্রতি মুহূর্তে কষ্টে ধুঁকছে পুরনো ইঞ্জিন। এটাই স্বাভাবিক। আলতা ভেরাপাজের সবচেয়ে নিচু অংশ 1000 ফুট আর উপরের অংশ 9000 ফুট উঁচু। কখনো মনে হলো গুমগিয়ে উঠছে জিপ, সামনে থেকে রশি ব্যবহার করে ওটাকে টেনে তোলা হচ্ছে। আবার যখন ঢাল বেয়ে হড়হড় করে নেমে চলেছে, রীতিমতো যুদ্ধ করে কমাতে হচ্ছে গতি। ছোট সব শহরে থামছে ওরা, হালকা কিছু খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবারও রওনা হচ্ছে। মাঝে মাঝে থেমে জিজ্ঞেস করে জেনে নিচ্ছে সামনের রাস্তা কেমন। ক্ষুদ্র এক পল্লীতে থেমে সোহানার কাছে জানতে চাইল রানা, কি মনে হচ্ছে? কপাল ভালো, কদিন আগে আগ্নেয়গিরি বেয়ে উঠেছি, বলল সোহানা। নইলে খবর ছিল, এখানে এসে সারাক্ষণ কাল্লুর মতো হাঁপাতাম। সামনের পথ হয়তো আরও খারাপ, পরও করি না। পথ শেষে আরও খাটুনি থাকতে পারে, থাকুক, কাজ শেষ না করে ফিরছি না। কোপেনে ছোট এক হোটেলে রাতের মতো উঠল ওরা। গভীর হলো ঘুম। পরদিন ভোরে রওনা হলো সুকুজুলের উদ্দেশ্যে। কখনো দেখলো মায়া কৃষক ও হিস্প্যানিক ট্যুরিস্ট যে যার পথে চলেছে। ওরা বুঝে গেল বড় শহর পেছনে ফেলে আসা মানে আধুনিক সভ্যতা থেকে সরে যাওয়া। গ্রামের দিকে ইংরেজি বা স্প্যানিশ জানা লোক কমই আছে। কয়েকটা ছোট জনপদ পেছনে ফেলবার পর শুরু হয়ে গেল হাইওয়ে। সামনে ভাঙাচোরা উঁচু নিচু পথ, চলা কঠিন। আরও 1 ঘন্টা পর ম্যাপ দেখলো সোহানা। হাত ঘড়ির ওপর চোখ রেখে জানালো, আমাদের পৌঁছে যাওয়ার কথা সুকজুলে। সত্যি 5 মিনিট পর ওই গ্রামে হাজির হলো ওদের লক্কর ঝক্কর জিপ। রাস্তার দুপাশে ছোট ছোট বাড়ি। মাত্র 300 ফুট গেলে আবারও জঙ্গলের ভেতর দিয়ে নির্জন হাইওয়ে। গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গাড়ি রাখলো ওরা, নেমে এলো। সামনের পথ নুড়ি পাথরের, থমথম করছে চারপাশ। পাখির কোনো কুজন নেই। দূরে ঘেউ করে উঠল একটা কুকুর। ভেঙে গেল নীরবতা। কেউ কেউ বেরিয়ে এসেছে বাড়ি থেকে কৌতূহলী। কোনো গাড়ির আগমন যাতা কথা নয়। কিছুক্ষণ দেখলো রানা ও সোহানাকে, তারপর উৎসাহ হারিয়ে যে যার মতো ঢুকে পড়ল বাড়িতে। আরও কিছু দূর যাওয়ার পর নুড়ি পাথরের রাস্তা হয়ে উঠল এবড়ো-খেবড়ো গর্ত ভরা কাঁচা পথ। এদিক দিয়ে চলে ষাঁড়ের গাড়ি। এই জিপ কোকো করে কাঁদবে, বলল রানা। আর আমরা হু হু করে। দীর্ঘশ্বাস ফেলল সোহানা। তবে পথের যে চিহ্ন আছে সেজন্যই কপালকে ধন্যবাদ দেব। নাচতে নাচতে যেতে হবে। এসো নাচি। ঠিক পথে যাচ্ছি কিনা কে জানে। প্রকাণ্ড সব গাছের সবুজ পাতার চাদর ফাঁক দিয়ে চট করে আকাশ দেখে নিল সোহানা। রানা বলল, সন্ধ্যা নামতে অনেক দেরি, 6 ঘন্টা এগোতে পারবো। সামনে ফুরিয়ে যেতে পারে পথ, সেক্ষেত্রে ম্যাচেটি ব্যবহার করে জঙ্গল কেটে এগোতে হবে। জিপ রেখে ব্যাকপ্যাক থেকে পানির ক্যান্টিন নিল ওরা, মিটিয়ে নিল তৃষ্ণা। ম্যাচেটি বের করে হাতের কাছেই রাখলো। চেরোকি আবারও রওনা হয়ে গেল উঁচু ঢাল বেয়ে। অনেকক্ষণ পর স্যাটেলাইট ফোনে জিপিএস কোঅর্ডিনেটস দেখল রানা। সঠিক পথেই চলেছে। একে বেঁকে চলে গেছে পথ উপরে। একসময় গাড়ি উঠে এলো আলতা ভেরাপাজের অনেক উঁচু এলাকায়। ঘুটঘুটে আধার নাম্বার পর থামলো ওরা। ফ্ল্যাশ লাইটের আলোয় টাঙালো খুদে তাঁবু। পোকামাকড় ঠেকাতে ব্যবহার করলো নেটিং। একপাশে ছোট আগুন জেলে চমৎকার পরোটা বানালো সোহানা, সঙ্গে মাংসের শুকনো ঝুড়ি। ভেজে নেওয়ার পর খেতে দারুণ হলো। পরদিন ভোরে পানির খোঁজে বেরোলো ওরা। পেয়েও গেল। একটু দূরে এক ফোপড়া গুড়ির ভেতর কয়েক গ্যালন পানি রেখেছে এ পথে চলাচল করা মায়ারা। নিজেদের প্লাস্টিকের 2টো ক্যান ভরে নিল রানা ও সোহানা। পানির ভেতর ফেললো পিউরিফিকেশন ট্যাবলেট, তারপর ক্যান রেখে দিল জিপের পেছনে। পরের 5 দিন একই রুটিন চলল। প্রতিদিন দেখলো জিপিএস কোঅর্ডিনেটস। ক্রমেই আরও দুর্গম এলাকায় ঢুকলো ওরা। দুর্লভ হয়ে উঠল গ্রাম। মানুষ নেই জঙ্গলে। মস্ত সব গাছে সারাক্ষণ কিচকিচ করছে হাজার হাজার বানর। ভোরে আর সন্ধ্যায় কিচিরমিচির করছে লাখো পাখি। ছোটগুলো গাছের ঘন চাদরের আড়ালে থাকায় দেখা গেল না, কিন্তু নানান বিচিত্র আওয়াজ তৈরি করে জানান দিল, আমরা কিন্তু আছি। আরও 3 দিন মেঠো পথ ওদের নিয়ে গেল উঁচু এক টিলায়। চূড়া থেকে নিচে দেখা গেল উপত্যকা, ছোট সব টিলা দিয়ে ঘেরা। ওরা বুঝলো এখানে দুর্মুজের মতো কিছু দিয়ে জমিন সমান করেছে মানুষ। উপত্যকায় জায়গায় জায়গায় মস্ত সব গাছের জটলা। ঝরা পাতা ও ধুলোয় ঢেকে আছে মাটি। গাছ ও অপেক্ষাকৃত বড় ঝোপের ছায়ায় শুকিয়ে মরে গেছে নিচু ঝোপঝাড়। বছরের পর বছর ধরে এমন হয়েছে। সমতল উপত্যকা প্রায় মসৃণ। ডান দিকের নিচু টিলার দিকে চাইল ওরা, তারপর বাম দিকে।
ওদিকেও একই রকম টিলা। জিপ থেকে বেরিয়ে সমতল জমিতে কম্পাস রাখলো রানা। একটু পর বলল, ডানের টিলার পাশ দিয়ে গেছে সমান জায়গাটা, কোনো খুঁত নেই, মানুষের তৈরি। জিপ রেখে উঁচু টিলা থেকে নেমে পড়লো ওরা। ডান দিকের নিচুর টিলার গোড়া থেকে প্রতি কদম গুনল রানা। মাঝের জায়গা পেরিয়ে পৌঁছে গেল বামের টিলার কাছে। বলল, মাঝে 50 গজ। আরও সামনে গিয়ে দেখে নিয়ে জিপ থেকে ব্যাকপ্যাক আনবো, কাজে লাগবে ম্যাচেটি আর ফোল্ডিং কোদাল। প্রতি কদম গুনে গুনে কয়েকটি টিলা পেরোলেও মেপে দেখেছে প্রতিটি। মাঝে 50 গজ? জানতে চাইল সোহানা। হ্যাঁ। এসব টিলা আসলে কি বলে ভাবছো? মায়াদের ব্যাপারে যা পড়েছি অনেক কিছুই হতে পারে। পুরোনো আমলের দালানের ওপর নতুন করে দালান তুলতো ওরা। ফাঁকি দেওয়ার উপায় নেই, বেছে নাও কি করবে, বলল সোহানা। এখানে পাকা চাতাল আছে কিনা দেখতে মাটি খুঁড়বে, নাকি ওই জঙ্গলে উঁচু টিলায় উঠে দেখবে ওটা আসলে কোনো দালান কিনা? টিলার উপরে উঠলে বহুদূর দেখা যাবে, বলল রানা। হ্যাঁ, কদিন হলো গাছের নিচেই আছি, খোলা আকাশই ভালো, বলল সোহানা। আবারও পেছনের উঁচু টিলার চড়াই বেয়ে উঠল ওরা। জিপ থেকে রানার ব্যাকপ্যাক, কোদাল ও ম্যাচেটি নিয়ে নেমে এলো সমতলে। ডান দিকের একটা টিলা বাছাই করে উঠতে লাগলো, ওটাই সবচেয়ে উঁচু। উচ্চতা হবে 125 ফুট। খাড়া ঢালে জন্মেছে গাছ ও ঝোপঝাড়, ওগুলো ধরে ধরে ওপরে উঠছে ওরা। চূড়ায় উঠে ফোল্ডিং কোদাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো রানা। 1 ফুট ধুলোবালি ও মাটি সরিয়ে ফেলবার পর ঠং করে উঠল কোদালের ফলা, নিচে কঠিন পাথর। ম্যাচেটি ব্যবহার করে ওখানে গর্ত করতে চাইল, একই রকম আওয়াজ। কয়েক গজ দূরে দালানের মাথায় ঘন ঝোপ, ওখানে ঢুকেছে সোহানা। চাপা স্বরে বলল, এসো দেখে যাও। কোদাল ও ম্যাচেটি হাতে ঝোপে ঢুকলো রানা। নিচের গাছগুলোর ওপর দিয়ে দূরে চেয়ে আছে সোহানা। এখান থেকে দেখলে মনে হবে সবুজ কোনো চাদর বিছিয়ে আছে, কিন্তু কোনো কোনো জায়গায় গাছের ছাদ নেই। পেছনে ফেলে আসা সমতল এক জায়গার দিকে আঙুল তাক করলো সোহানা। ওদিকটা চওড়া রাস্তার মতো, দুপাশে টিলার মাঝ দিয়ে গিয়েছে, কিন্তু কয়েকশো গজ গিয়েই শেষ। এই যে আরেকটা বাঁক নিয়ে মিশে গেছে আগেরটার সঙ্গে, বলল রানা। ওদিকে আরেকটা, দেখালো সোহানা। 5 না 6টা পথ, সব মিশেছে গিয়ে একটা জায়গায়। মাঝে নক্ষত্রের মতো কিছু, চারপাশে উঁচু দেয়াল। এর ওপর দিয়ে 100 বার বিমান নিয়ে উড়ে গেলেও দেখতে পাবো না, বলল সোহানা। সব স্বাভাবিক লাগছে নিচের গাছগুলোর কারণে। এসব রাস্তায় গিয়ে মিশেছে গোল মতো জায়গাটাতে, আর এখন মনে হচ্ছে দাঁড়িয়ে আছি একটা মায়ান পিরামিডের ওপর। কিছু যে তাতে সন্দেহ নেই, বলল রানা। জানা হয়ে গেছে কোথায় যেতে হবে। সব পথ যেখানে মিলেছে, সায় দিল সোহানা। খাড়া টিলা বেয়ে নেমে বলল, জায়গাটা কেমন ভুতুরে না? হ্যাঁ, মাসুদ রানার লোভী প্রেতাত্মা ঝাঁপিয়ে পড়বে তোমার উপর। আহ রানা, ঠাট্টা না। ভাবতে কেমন লাগে না যে চারপাশের বিশাল সব দালান চাপা পড়েছে ধুলোবালি আর গাছের নিচে, আর কবর থেকে আমাদেরকে দেখছে শত শত বছর আগের। কবর পেলে কই তুমি? মাটির নিচে তো আছে। মায়াদের একটা ভূতও তো দেখছি না। ওই টিলার ওপর গাড়ি, ওদের একটাও যদি আসে ভেগে যাবো জিপ নিয়ে। গাছগুলো দেখেছো? ওপর থেকে দেখলে মনে হয় সাধারণ জঙ্গল, কিন্তু তা নয়, প্রতিটি গাছ সরল রেখা তৈরি করেছে। সোহানার পাশে দাঁড়িয়ে দূরে চাইল রানা। সমতল চওড়া ফিতার মতো সব রাস্তা, পাশেই নানা আকারের গাছ গেছে মাঝের জায়গাটার দিকে। কাছের রাস্তার পাশে গিয়ে থামলো ওরা। একটা গাছের পাশে ব্যাকপ্যাক রাখলো রানা। কোদাল দিয়ে খুঁড়তে শুরু করলো। সহজেই উঠে আসছে উর্বর মাটি। কিছুক্ষণের ভেতর 3 ফুট চওড়া 3 ফুটি গর্ত তৈরি করে ফেললো ও। সরে এসে বলল, এবার দেখো। দুপা সরে গর্তের কিনারা থেকে নিচে চাইল সোহানা। ওখানে পাথরের মসৃণ চাতাল। আবারও চোখ তুলে দেখলো দূরে রাস্তার মতো পাকা সমতল। ভি আকৃতির ওই পাথরের জমিন কি ড্রেনের মতো, চাষাবাদের নালা? হতে পারে, বলল রানা। তাই? হ্যাঁ, মনে আছে ডক্টর রশিদের কথা? মায়াদের শেষ ক্লাসিক পিরিয়ডে ভয়ঙ্কর খরা ছিল। ওগুলো কোনো রাস্তা নয়। মায়াদের কাছে গোলাকার চাকা ছিল না, কোনো প্রাণীও পুষত না। কাজে আসার কথা নয় 50 ফুট চওড়া রাস্তা। তাছাড়া এগুলো কোথাও গিয়ে শেষ হয়নি, জায়গাটা প্লাজার মতো। আর চারপাশ থেকে 6টা রাস্তা এসে থেমেছে ওই গোল জায়গায়। আমার মনে হয় ওটা বৃষ্টির পানি জমিয়ে রাখার কাজে আসতো। পথের দুদিকের পাড় সামান্য ঢালু হয়ে উপরে উঠেছে। রাস্তা গেছে সোজা মাছের গাছগুলোর দিকে, বলল সোহানা। 6টা চওড়া নর্দমা পানি পৌঁছে দিত ক্যাচ বেসিনে, বলল রানা। মাটির নিচে জমা হতো সব। চলো তো দেখি সত্যি ওখানে সেনোটে আছে কিনা, বলল সোহানা। প্রায় সমতল নালায় পৌঁছে সামনে এগুলো ওরা। একটু পর ঝোপঝাড়ের কারণে কঠিন হয়ে উঠল এগিয়ে যাওয়া। কোথাও কোথাও একদম পরিষ্কার মেঝে, বৃষ্টির মৌসুমে পানির স্রোত সরিয়ে নিয়েছে ধুলোবালি।
কিছুক্ষণ পর চওড়া নালার শেষে খোরলের মতো জায়গাটায় পৌঁছে গেল ওরা। সামনেই প্রাচীন দেয়াল, উচ্চতা 15 ফুট। ভির মতো নালার শেষে দেয়ালের নিচে 10 ইঞ্চি চওড়া গর্ত। বৃত্তাকার দেয়ালের পাশ দিয়ে হাঁটতে শুরু করলো ওরা। অন্য 5 নালা এসে মিশেছে দেয়ালের অন্য 5 ফাটলে। দেয়াল পুরো বৃত্তাকার নয়, এক জায়গায় সরু পথ, ওখানে ছিল দরজা। ওই অংশ বাদ দিলে প্রাচীর পুরো 360 ডিগ্রি বৃত্তাকার। সংকীর্ণ পথের পর সিঁড়ির ধাপ উঠেছে 10 ফুট উপরে, থেমেছে কারুকাজ করা করিডোরে। ওটার উপরে উঠে দেয়ালের ভিতরের অংশে পৌঁছে গেল ওরা। চারপাশ থেকে ঘিরে রেখেছে প্রাচীর, আর মাঝে নিচে একটি বড় কূপ। দেয়ালের কিনারা থেকে চাইলো ওরা পরিষ্কার নীল টলটলে পানি। কূপের গভীরতা 30 ফুট। সূর্যের আলো পড়ছে না ভেতরে। একবার দিগন্তে চোখ গেল রানার। 2 ঘন্টা পর পাটে বসবে রবি মামা। আবারও সেনোটের দিকে চাইলো। কূপের একটু দূরে সিঁড়ি উঠে গেছে প্রাচীরের কাঁধে। ওরা দেয়াল তৈরি করলো কেন, জানতে চাইলো সোহানা। বইয়ে যা পড়েছি তা বলছি। মায়ান আমলে শহরগুলোর পানি রক্ষা করা ছিল অত্যন্ত জরুরি। শহরের পতন ঘনিয়ে এলেও সেনোটে দখল রাখতে চাইতো তারা। আগে খাবার পানির ব্যবস্থা রাখতে হবে, পরে ভাববে পাল্টা হামলার কথা। দেখছই তো, গোল সেনোটে 30 ফুট চওড়া। আক্রমণ এলে রক্ষা করা সহজ ছিল। প্রাচীরের নিচের অংশ পুরো 6 ফুট পুরু। নেমে এসে দেয়ালের পাশ দিয়ে হাঁটতে শুরু করে আলগা একটা পাথর তুলে নিল রানা। চারপাশে চোখ বুলিয়ে নিয়ে বলল, প্লাগ হিসেবে কাজ করতো এই পাথর। একই জিনিস আটকে রাখতো অন্য 5 ফাটল। পানিতে বিষ মিশিয়ে দেওয়ার উপায় ছিল না। আমাদের কাজ তো শেষ, বলল সোহানা। এবার সালমা আর ডক্টর রশিদকে জানিয়ে দেই আমরা ওটা পেয়ে গেছি। তাই করব, কিন্তু তার আগে কিছু ছবি তুলব, বলল রানা। ওগুলো ইমেল করে পাঠিয়ে দেব। প্রাচীর, সেনোটে, প্রবেশপথ ও দেয়ালের ব্যাটলমেন্টের ছবি তুলল সোহানা। পিরামিডের ওপর থেকে এবং নালার যেসব ছবি তুলেছে সবই একটা ফোল্ডারে ভরে পাঠিয়ে দিল সালমার উদ্দেশ্যে। মাত্র 1 মিনিট পর কল করলো সালমা আলী। তাহলে পেয়েছেন? হ্যাঁ, জানালো সোহানা। এখন এই সাইটেই আছি। নিশ্চয়ই দেখেছেন ছবি। ডক্টর রশিদকে জানিয়ে দিন কোডেক্সের মানচিত্র সঠিক। গোল উঁচু দেয়ালে ঘেরা কূপে টলমল করছে নীল পানি। গভীরতা 30 ফুট মতো। সমান জায়গাগুলো কি রাস্তা? প্রাচীন নালা, বৃষ্টির পানি আনতো কূপে। নালা ধীরে ধীরে নেমেছে সেনোটে, এক একটা বড় জোর কয়েকশো গজ লম্বা। সোহানার পাশ থেকে বলল রানা, আর নালার পাশে যে টিলা দেখেছেন সবই দালান। ওগুলোর মধ্যে একটা অন্যগুলোর চেয়ে অনেক বড়। তাহলে ওই সাইড বড় কোনো শহর হতে পারে? আমারও তাই ধারণা, বলল রানা। আপনাদের কাজ শেষ মাসুদ ভাই, তাই না? বলল সালমা। কংগ্রেচুলেশনস। এবার কি ফিরছেন? চট করে রানাকে দেখে নিল সোহানা। তারপর বলল, এখনই নয়, এত বড় জঙ্গল পেরিয়ে নিয়ে এসেছি স্কুবা গিয়ার। এমনি এমনি আগামীকাল সকালে পুলে নামবো, দেখবো নিচে কি আছে। আপনাকে দোষ দিতে পারছি না, হাসলো সালমা। ঠিক আছে, ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি ডক্টর রশিদের কাছে, সঙ্গে লিখিত বর্ণনাও দেব। তাহলে পরে দেখা হবে, বলল রানা। বিদায়, বলে কল কেটে দিল সোহানা। সব গিয়ার আনতে হবে, বলল রানা। জিপ নামিয়ে আনতে চাও এখানে? অবশ্য ভূতের ভয় পেলে। রানা পুরো কোচকালো সোহানা। জিপ ওখানেই থাকুক, নিয়ে আসবো মালপত্র। কয়েকবার গেলেই হবে। শেষবার আনবো আমার ব্যাকপ্যাক। প্রাচীর ঘেরা বদ্ধ জায়গায় সেনোটের পাশে তাঁবু দাঁড় করালো ওরা। একটু দূরের জঙ্গল থেকে নিল শুকনো ডাল। আগুন জ্বলে ওঠার পর পটে পানি দিল সোহানা। ব্যস্ত হয়ে উঠল সুস্বাদু খাবার তৈরিতে। পৌনে 1 ঘন্টা পর পেট পুজো শেষে উঠে পড়ল রানা। পট ও বাসন পরিষ্কারে সাহায্য করলো সোহানাকে। আর বড় জোর 1 ঘন্টা আলো থাকবে। কাজেই কাছের টিলার ওপর উঠল ওরা। ছবি তুলবে এই সাইটের। উঁচু থেকে অসংখ্য ছবি নিল ওরা। আবারও ফিরল তাঁবুতে। ক্লান্তিতে ভেঙে পড়ছে শরীর। সামান্যতম খুনসুটি ছাড়াই শুয়ে পড়ল দুজন। ঘুমে তলিয়ে যাচ্ছিল রানা, এমন সময় বেজে উঠল স্যাটেলাইট ফোন। স্ক্রিন দেখে নিয়ে রিসিভ করলো। হ্যালো, বলুন। আপনাদের এসব ছবি অতুলনীয়। আপনারা প্রমাণ করে দিলেন কোডেক্স নির্ভুল, বললেন ডক্টর রশিদ। আর কোনো সন্দেহ থাকলো না, উপকথা বা ঐতিহাসিক ঘটনার উপর নির্ভর করা কল্পনাপ্রসূত জিনিস নয়, ওটা পুরোপুরি বাস্তব। সেনোটের যে ছবি পাঠিয়েছেন ওখানেই শত শত বছর আগে হতো ধর্মীয় অনুষ্ঠান, দেয়াল লাইমস্টোনের, আর ঝুরঝুরে বলেই গলে যেত পানিতে। এ থেকে আরও নিশ্চিত হয়েছি অনুষ্ঠান ওখানেই হতো। সকালে ডাইভ দেওয়ার সময় আরও কাছ থেকে দেখব, বলল রানা। বোধহয় বিস্ময় অপেক্ষা করছে আপনাদের জন্য, বললেন প্রফেসর। মায়ারা অন্তর থেকে বিশ্বাস করত ওদের জীবন নির্ভর করছে জটিল মনের সব দেবতাদের ইচ্ছের উপর। কাজেই যার যার সেরা জিনিস উৎসর্গ করত সেনোটে বৃষ্টি দেবতা চাকের কাছে। এখানে যাই ঘটুক, পানির অভাবে শহর ছেড়ে যায়নি তারা, বলল সোহানা। আপনারা হয়তো বের করতে পারবেন আসলে কি হয়েছিল।
চেষ্টা করব। কথা দিল রানা। জরুরি আর কোনো কথা নেই কারো। বিদায় নিয়ে ফোন অফ করলেন ডক্টর আক্তার রশিদ।